ঢাকা শহরে এর আগে যতগুলো ফ্লাইওভার হয়েছে আপনারা যদি দেখেন ফ্লাইওভারের নিচের পরিবেশগুলো নিয়ে ক্রমাগত রিপোর্ট হয়, ওই জায়গাগুলোতে কি হয়, ওই জায়গাগুলো কিভাবে এনক্লোজড হয়। শুধুমাত্র প্রাইভেট কার চলার জন্য হচ্ছে গিয়ে কেন আমার হাতিরপুলের এবং হচ্ছে কাঁঠালবাগানের লোকজন তাদের হচ্ছে এই রাস্তার হিস্সা ছেড়ে দিল। পরবর্তীতে কেন সেই জলাধারকে আবার ভরাট করে সেই জলাধার অংশে এলিভেটেড নির্মাণের প্রকল্পটা আসলো? কেন আগের প্রশ্নটা মনে হলো না যে আগে তো আমরা এটা উচ্ছেদ করেছিলাম, কেন আবার ভরাটের প্রকল্প নিচ্ছে? প্রথম ব্যত্যয়টা সেখানে ঘটেছে। আর সেই ব্যত্যয়টাকে কেন্দ্র করে আমি বলতে চাই যে বিজিএমই ভবনে যারা আমরা বিজিএম ভবন উচ্ছেদের জন্য যারা আইন আদালত সহ সামাজিক আন্দোলন করেছিলাম, আইনগত ভাবে অনেকেই সেটাকে শুধু কি পেশাগত ভাবে দায়িত্ব পালন করেছিলেন না পরিবেশগত ভাবে দায়িত্ব পালন করেছিলেন? এখন একটা প্রশ্ন খুব সাধারণ ভাবেই আসছে। 5 আগস্টের পরে 8ই আগস্টে আমাদের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে আমি একটা দাবি করেছিলাম, ঢাকা শহরের এই ধ্বংসযজ্ঞের উপরে একটা শ্বেতপত্র প্রকাশ করা হোক। অর্থনীতির বর্তমান হাল হকিকত নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সেই দাবিটি রাখে নাই। ঢাকা শহরের প্রাণ প্রকৃতি নষ্ট হওয়ার পেছনে কারা দায়ী, পান্থকুঞ্জ পার্ক এই নষ্ট করার পেছনে কারা দায়ী, হাতিরঝিল নষ্ট করার পেছনে কারা দায়ী, এবং ঢাকার আশেপাশে যত জলাভূমি আছে, সবুজ ভূমি আছে, এগুলো নষ্ট করার পেছনে কারা দায়ী, এটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছিলাম আনুষ্ঠানিকভাবে এবং অনানুষ্ঠানিকভাবে। রাজুকের একটা মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে দাবি জানিয়েছিলাম এবং পরবর্তীতে অনানুষ্ঠানিকভাবেও দাবি জানিয়েছিলাম, কিন্তু এটা নিয়ে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হয় নাই। দ্বিতীয়ত, অনেকগুলো কমিশন হয়েছে কিন্তু নগরায়ন নিয়ে কোনো কমিশন হয় নাই। সুতরাং এই নগরায়নের বিষয়টা বিগত বছরগুলোতে যেমন উপেক্ষিত হয়েছে, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি, কিন্তু বর্তমান সরকারও নগরায়ন নিয়ে কোনো কমিশন গঠন করে নাই। এই মাঠ পুনরুদ্ধার করতে, এখানে আবার সবুজায়ন করতে, এইখান থেকে এই বিষাক্ত মাটি আমি জানি না কিভাবে প্রসেস হবে। আমরা এতটাই উদাসীন, এবং আমাদের বাংলাদেশে আমি এখানে যাদেরকে দেখছি আপনারা অনেকেই হচ্ছে প্রাণ প্রকৃতি পরিবেশ রক্ষায় এবং নাগরিক অধিকার রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছেন, এবং আমরা জানেন যে আমরাই দিনের পর দিন এগুলি করতে করতে ক্লান্ত, কিন্তু আমাদের সরকারগুলি, নীতি নির্ধারকগুলি এবং এই আমাদের যে আমলাতন্ত্রকে তো আমরা কখনো প্রশ্নই করতে পারি না। রাজনৈতিক সরকারকে তো তার প্রশ্ন করা যায়, আমলাতন্ত্রকে কোনো প্রশ্ন করা যায় না। ঢাকা শহরে সবুজায়ন বলতে যেটা বোঝায় সেটা একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। আমরা আস্তে আস্তে সব সবুজ হারাতে বসেছি। তো এক রমনা পার্ক দিয়ে একটা ঢাকা শহর চলতে পারে না। আমাদের প্রত্যেক এলাকায় ছোট ছোট করে পার্ক, উদ্যান এগুলোকে রাখতে হবে। শুধু কেন্দ্রীয়ভাবে একটা পার্কে কিন্তু একটা শহর চলতে পারে না, বা একটা শহরের একটা অংশ। গুলশানে পার্ক আছে, কিন্তু ঢাকা দক্ষিণে ছোট ছোট মাঠ আছে, একসময় এগুলোও পার্ক ছিল। এখানে একটা র্যাম্প উঠছে ঠিকই, কিন্তু যেই রাস্তাটা হচ্ছে এই হাতিরপুল থেকে শুরু করে, কাঁটাবন থেকে শুরু করে, ঢাকা ইউনিভার্সিটি গেট থেকে শুরু করে পলাশী পর্যন্ত যাচ্ছে, সেটাকে তো কোনোভাবেই র্যাম্প বলা যায় না। সেটা আসলে একটা সংযোগ সড়ক, যেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় ফ্লাইওভার আকারে দেখি। ঢাকা শহরে এর আগে যতগুলো ফ্লাইওভার হয়েছে আপনারা যদি দেখেন ফ্লাইওভারের নিচের পরিবেশগুলো নিয়ে ক্রমাগত রিপোর্ট হয়, ওই জায়গাগুলোতে কি হয়, ওই জায়গাগুলো কিভাবে এনক্লোজড হয়, ওই জায়গাগুলোতে কিভাবে হচ্ছে গিয়ে নানা রকম কাজে ইউজ করে, এবং ওই জায়গাগুলোর জন্য ওই ফ্লাইওভারের আশপাশের রাস্তার দুই পাশে হচ্ছে গিয়ে জনগণের যে জনপরিসর এবং তাদের লাইফস্টাইলের উপরে যে প্রভাব, সেটা আমরা এর আগেও দেখছি। এই জায়গায় যেটা হইতেছে সেটা আসলে হচ্ছে এক্সপ্রেসওয়ে, যেটা হচ্ছে শুধুমাত্র প্রাইভেট কারের জন্য। জাস্ট 2 দিন আগে হচ্ছে একটা রিপোর্ট হয়েছে যে এক্সপ্রেসওয়েতে আসলে কিভাবে 95% শুধুমাত্র প্রাইভেট কারই চলে। শুধুমাত্র প্রাইভেট কার চলার জন্য হচ্ছে গিয়ে কেন আমার হাতিরপুলের এবং হচ্ছে কাঁঠালবাগানের লোকজন তাদের হচ্ছে এই রাস্তার হিস্সা ছেড়ে দিচ্ছে।